Welcome to Party Street. ওয়েলকাম টু পার্টিস্ট্রি ইউটিউব চ্যানেল। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি, যেখানে আমরা ত্রিশক্তি সংঘর্ষ বা ত্রিপাক্ষিক সংঘাত এটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে যে দীর্ঘকালীন একটা যুদ্ধ, সেই যুদ্ধ আজকে আমাদের আলোচ্য বিষয়। তোমরা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দেবে এবং কমেন্ট করবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইমেল করতে পারো। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশনে এবং আমার ভিডিওর নিচে লিঙ্কে দেওয়া থাকবে। এখন এই যে তিনটে শক্তি, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট, এরা যে দীর্ঘকালীন যুদ্ধে লিপ্ত হয়েছিল, এটাই ত্রিপক্ষীয় সংঘাত বা ত্রিপাক্ষিক সংঘাত নামে পরিচিত। এখন এই যে সংঘাতটা ঘটেছিল, তার প্রধান কেন্দ্রবিন্দু ছিল, আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু ছিল কনৌজ। আমরা ম্যাপে দেখব কনৌজের যে জিওগ্রাফিক্যাল সিচুয়েশন, তোমরা দেখবে, সেটা দেখলেই বুঝতে পারবে যে এই যে কনৌজের অবস্থান, তার তিনটি দিকে তিনটি শক্তি অবস্থান করছে। অর্থাৎ কোথাও একটা তাদের মনে হচ্ছে যে যদি কনৌজের ওপর নিয়ন্ত্রণ কায়েম করা যায়, তাহলেই অতি সহজে ভারতবর্ষের অন্যান্য স্থানের ওপরে নিয়ন্ত্রণ কায়েম করা যাবে। অর্থাৎ কনৌজের ভৌগোলিক অবস্থান ভারতবর্ষের একেবারে মধ্যভাগে। সুতরাং সেই দিকটাকে মাথায় রেখে তারা যুদ্ধে যে লিপ্ত হচ্ছে, এটাই ভারতবর্ষের ইতিহাসে ত্রিপাক্ষিক সংঘাত বা ট্রাইপার্টাইট স্ট্রাগল নামে পরিচিত। এই ত্রিপাক্ষিক সংঘাতের ক্রমিক ইতিহাস এবং তার তাৎপর্য আমরা পড়ব। অর্থাৎ আমাদের আলোচনাটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, বা আরেকটু স্পেসিফিক বলতে গেলে তিনটে ভাগে ভাগ করব। প্রথম হচ্ছে এই স্ট্রাগলটা কিভাবে শুরু হচ্ছে তার একটা ইন্ট্রোডাকশন এবং কনৌজের গুরুত্ব। দ্বিতীয় ভাগ হচ্ছে সংঘাতের একটা ক্রমিক ইতিহাস, যেটা মোটামুটি গঠন করার চেষ্টা করা হয়েছে। এবং তৃতীয় যে অংশটা আমরা পড়ব, সেটা হচ্ছে এই সংঘর্ষের ফলাফল এবং তাৎপর্য। এক্ষেত্রে তোমরা দু তিনটি বই খুব স্বচ্ছন্দে ব্যবহার করতে পারো। বিশেষ করে পালদের যে কোনো ধারাবাহিক ক্রমিক ইতিহাস আছে এরকম বই, সেখান থেকেই কিন্তু ত্রিপাক্ষিক সংঘাতের ইতিহাস পাওয়া যেতে পারে। অনেক টেক্সট বই রয়েছে যেখানে ত্রিপাক্ষিক সংঘাত বলে আলাদা করে কোনো চ্যাপ্টার দেওয়া নাও থাকতে পারে, কিন্তু মনে রাখবে যে যদি পালদের চ্যাপ্টারটা তোমরা পড়ো, তাহলেই কিন্তু আলোচনাটা পেয়ে যাবে। সেটার মধ্যে অন্যতম হচ্ছে অবশ্যই রমেশচন্দ্র মজুমদারের বাংলাদেশের ইতিহাস প্রথম খণ্ড, বা যারা টেক্সট বই হিসাবে পড়বে তারা সুনীল কুমার চট্টোপাধ্যায়ের প্রাচীন ভারতের ইতিহাস তার দ্বিতীয় খণ্ড, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদের বই, বা ইংরাজিতে কেউ যদি পড়তে চাও তাহলে হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া, K.A. নীলকান্ত শাস্ত্রী, সেটাও তোমরা দেখতে পারো। তো আমরা চলে যাই আজকে আমাদের আলোচনায় ত্রিপাক্ষিক সংঘাতের ইতিহাস। ত্রিশক্তি সংঘর্ষ বা ত্রিপাক্ষিক সংঘাত পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে যেটা সংঘটিত হচ্ছে, ভারতবর্ষের আদি মধ্যযুগীয় ইতিহাসের অন্যতম প্রধান একটি অধ্যায়, সেটা আমরা আজকে শুরু করছি। অষ্টম শতাব্দীতে ভারতের তিন দিকে তিন রাজশক্তির উদ্ভব হচ্ছে, রাষ্ট্রকূট, পাল এবং প্রতিহার। এই তিনটে শক্তির যে ভৌগোলিক অবস্থান, সেটা আমরা আমাদের স্ক্রিনে যে ম্যাপটি রয়েছে সেখানে তিনটে কালারে দেখতে পাচ্ছি। একদিকে রয়েছে রাষ্ট্রকূটরা দক্ষিণ দিকে, যেটা লাইট পিঙ্ক কালারে রয়েছে। পালদের অংশটা মোটামুটি লাইট পার্পল কালারে আমরা দেখতে পাচ্ছি, এবং গুর্জর প্রতিহার এই যে অংশটা, সেটা আমরা লাইট গ্রিন কালারে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো কালারটা কনৌজ অতিক্রম করে গেছে কখনো কখনো, এবং ওভারল্যাপিং। অর্থাৎ গুর্জর প্রতিহারের যে রংটা, সেটা কিন্তু পালদের এলাকায় ঢুকে পড়েছে। এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই ক্রমাগত সংঘাতের মধ্যে দিয়ে
এই শক্তিগুলি বারবার তাদের ভৌগোলিক অবস্থানকে পরিবর্তন করেছে। কখনো কখনো পালরা প্রতিহারদের এলাকায় ঢুকে পড়েছে, কখনো কখনো রাষ্ট্রকূটরা প্রতিহারদের এলাকায় ঢুকে পড়েছে, বা কখনো কখনো প্রতিহাররা পাল বা রাষ্ট্রকূটদের এলাকায় ঢুকে পড়েছে। এইভাবেই কিন্তু সংঘাতটা চলেছে। কখনো কখনো কেউ কেউ শক্তিশালী হয়েছে, কেউ কেউ পরাজিত হয়েছে। এবং এই সময়ে অর্থাৎ অষ্টম শতাব্দীতে, তার আগে থেকেই রাষ্ট্রকূট রাজা দন্তিদুর্গ চালুক্য সাম্রাজ্য ধ্বংস করে সমগ্র দাক্ষিণাত্য অধিকার করেন। এই হচ্ছে রাষ্ট্রকূটদের এলাকা, যে অংশটা আমি বলছিলাম। দন্তিদুর্গের যারা বংশধর ছিলেন তাদের মধ্যে অবশ্যই ধ্রুব অন্যতম, এছাড়াও তৃতীয় গোবিন্দ, তৃতীয় ইন্দ্র, তারা প্রত্যেকেই কনৌজ জয় করে সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছিলেন। তবে এই যুদ্ধের ক্ষেত্রে রাষ্ট্রকূটরা কিন্তু প্রধানত ছিল একটা নির্ণায়ক শক্তি, বা যেটাকে ডিসাইসিভ ফ্যাক্টর বলা হয়, সেই রকমটা। অর্থাৎ মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চল বা গুজরাটের কিছু অঞ্চল নিয়ে রাষ্ট্রকূটদের সঙ্গে প্রতিহারদের একটা দীর্ঘদিনের শত্রুতা ছিল। সেই রকমই একটা সময়ে যখন পাল বা প্রতিহাররা কনৌজ দখল করেছে, তখন স্বাভাবিকভাবেই রাষ্ট্রকূটদের মনে হয়েছে যে এর ফলশ্রুতি হিসাবে এই দুটো শক্তির কোনো একটি অনেক বেশি সুবিধা লাভ করতে পারে যদি তারা কনৌজ দখলে রেখে দেয়। সেই কারণেই রাষ্ট্রকূটদের প্রধান উদ্দেশ্য ছিল গুর্জর প্রতিহার বা পাল দুটোর কোনো শক্তিকেই যাতে কনৌজ দখল করতে না দেওয়া হয়। যার জন্য আমরা বারবার দেখব সংঘাতের সময়, তোমরা এটাও মাথায় রেখো, আমি যখন সংঘাতের ক্রমিক ইতিহাস আলোচনা করব সেখানেও দেখবে যে রাষ্ট্রকূটরা কিন্তু বারবার এসেছে কনৌজ থেকে বাকি দুটো শক্তিকে বিতাড়িত করার জন্য। খুব দীর্ঘদিন রাষ্ট্রকূটরা কনৌজকে দখলে রেখেছে এমনটা খুব কম দেখা গেছে। অর্থাৎ কনৌজ দখলের থেকেও রাষ্ট্রকূটদের লক্ষ্যটা ছিল যাতে অন্য দুটো শক্তি কনৌজ দখল করতে না পারে সেটা সুনিশ্চিত করা। এইটা কিন্তু একটা খুব ইউনিক জায়গা, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যে পক্ষটা সেটা হচ্ছে পালগণ, যারা বঙ্গদেশকে কেন্দ্র করে রাজত্ব শুরু করছে, এবং পাল বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম রাজা গোপাল, তিনি মোটামুটিভাবে সাম্রাজ্যকে কনসলিডেট করেছিলেন, বাংলার মধ্যেই সেটাকে সুসংবদ্ধ শক্তিশালী একটা রূপ দিয়েছিলেন, যার ফলেই ধর্মপাল তার পুত্র উত্তরাধিকারী, তার পক্ষে বিশেষ করে পশ্চিম দিকে সাম্রাজ্য বিস্তার করতে যাওয়াটা একটা প্রচেষ্টা নেওয়া সম্ভব হয়েছিল। এইভাবে আমরা দেখতে পাই যে পালরা পশ্চিম দিকে সাম্রাজ্য বিস্তার করছেন, এবং পরবর্তীকালে ধর্মপালের পুত্র দেবপালও কিন্তু বাংলার নেতৃত্বে স্বপ্ন দেখেছিলেন সাম্রাজ্য প্রতিষ্ঠা করার। এর পাশাপাশি ত্রিপাক্ষিক দ্বন্দ্বের যে তৃতীয় শক্তি গুর্জর প্রতিহার অংশটি আমরা দেখতে পাচ্ছি। তারা রাজপুতানার প্রতিহার, খুব সম্ভবত এরা গুর্জর প্রজাতির লোক, তাই তাদেরকে আমরা গুর্জর প্রতিহার বলছি। এবং তাদের যারা প্রধান শত্রু, অন্যতম প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রকূটরা এদেরকে দ্বাররক্ষক নিম্নবর্গের মানুষ বলে গণ্য করছেন। এই যে প্রতিহার শব্দটা ওখান থেকেই এসছে, দ্বাররক্ষক, প্রতিহারী বা প্রতিহার, সেটাই বলা হচ্ছে। তাহলে এই তিনটে শক্তিকে আমরা পেয়ে গেলাম যারা প্রধানত লড়াই করছে। আমরা কি কি উপাদান থেকে এই সংঘর্ষের ইতিহাস জানতে পারি সেগুলোর একটু তালিকা আমরা দেখে নিই। বাংলার পাল রাজাদের তাম্র শাসন, যথা খালিমপুর তাম্র শাসন, মুঙ্গের তাম্র শাসন, জগজ্জীবনপুর তাম্র শাসন, এবং তার সঙ্গে সঙ্গে একটা পিলার ইনস্ক্রিপশন বা যেটাকে আমরা বাংলায় বলি স্তম্ভলেখ, যেটা হচ্ছে বাদাল প্রশস্তি, যেখানে কিন্তু এই ত্রিপাক্ষিক সংগ্রামের উল্লেখ রয়েছে। প্রতিহার রাজাদের দৌলতপুর এবং বরা লেখ এবং রাষ্ট্রকূটদের সঞ্জান এবং সিরপুর লেখ এই সংঘর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এবং দুটো সাহিত্যিক উপাদান, একটা হচ্ছে গুজরাটি কবি সদধালা এবং বাঙালি কবি সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দীর যে লেখা, যেটাকে আমরা জানি যে রামচরিত, সেই রামচরিত গ্রন্থেও কিন্তু এই ত্রিপাক্ষিক সংগ্রামের উল্লেখ আছে।
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান প্রতিপক্ষ হচ্ছে বাংলার পাল রাজা ধর্মপাল এবং দেবপাল, এবং অন্যদিকে প্রতিহার রাজ বৎসরাজ, দ্বিতীয় নাগভট্ট এবং ভোজ। আমি একটু আগেই বলেছি যে রাষ্ট্রকূটরা এখানে একটা ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে বা একটা নির্ণায়ক শক্তি হিসেবে কাজ করেছিল। তারা কখনোই পার্মানেন্টলি কনৌজ দখল করতে চায়নি। দীনেশচন্দ্র সরকার, প্রখ্যাত এপিগ্রাফি এক্সপার্ট, তিনি একটা বই লিখছেন। সেই বইটার নাম হচ্ছে দ্য কান্যকুব্জ গৌড় স্ট্রাগল, যে বইটিতে তিনি মনে করছেন যে এই সংগ্রাম কিন্তু আসলে ত্রিশক্তি সংগ্রাম নয়, এটা আসলে চতুর্শক্তি সংগ্রাম। কেন তিনি এটাকে চতুর্শক্তি সংগ্রাম বলছেন? তার একটা খুব সিম্পল কারণ হচ্ছে যে পাল প্রতিহার রাষ্ট্রকূট ছাড়াও কনৌজের যে নিজস্ব রাজবংশ, যেটা হচ্ছে আয়ুধ ডাইনেস্টি বা আয়ুধ বংশ, তাদের অংশগ্রহণও কিন্তু এর মধ্যে ছিল। কখনো কখনো তারা অংশগ্রহণ করেছে, যদিও খুব দুর্বল, কিন্তু তারাও একটা শক্তি হিসেবে ছিল, একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। তাই তাদেরকে ধরলে এখানে আমরা চারটি শক্তিকে পাচ্ছি, পাল প্রতিহার রাষ্ট্রকূট এবং আয়ুধ বংশীয় রাজারা। তাই এটাকে চতুর্শক্তি সংগ্রাম বলা যেতে পারে। যাই হোক, দীনেশচন্দ্র সরকার মহাশয়ের এই যে বক্তব্য, সেটা বেশিরভাগ ক্ষেত্রে ঐতিহাসিকরা যে এটাকে ফলো করেছেন তা কিন্তু নয়। আমরা যেটা দেখতে পাচ্ছি তার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে কনৌজের অবস্থান একটুখানি আমরা আলোচনা করব। হর্ষবর্ধনের সময়কাল থেকেই উত্তর ও দক্ষিণ ভারতের নানা শক্তির কাছে কনৌজ হয়ে উঠছে অত্যন্ত আকর্ষণীয়। তার অবস্থান কোথায়? বর্তমান উত্তরপ্রদেশের ফরুখাবাদ জেলার অন্তর্ভুক্ত কনৌজ প্রাচীন ভারতের রাজনীতি থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং এখানে একটা সময় হর্ষবর্ধন তার একটা রাজধানী স্থানান্তর করেছিলেন বলে শোনা যায়, যেখান থেকে কনৌজের গুরুত্ব আরো বৃদ্ধি পায়। এবং আমরা দেখতে পাচ্ছি, আমাদের ম্যাপটা যদি ভালো করে লক্ষ্য করি, সেখানে গঙ্গা নদীর ডান দিকের তীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থানে সে অবস্থান করছে, এবং প্রাচীন কাল থেকেই তার গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল প্রধানত সামরিক কারণে। একদিকে গঙ্গা দিয়ে পরিবেষ্টিত এবং অন্যদিকে জলপথে বাণিজ্যিক পণ্য, অন্যান্য ক্ষেত্রে সামরিক যোগাযোগ সব দিক দিয়ে সুরক্ষিত, কিছুটা পাহাড়ি উচ্চতায় অবস্থিত, সেই কারণে স্থলপথেও সুরক্ষিত। এবং এর পাশাপাশি আলেকজান্ডার কানিংহাম, তার যে একটা বিখ্যাত বই রয়েছে দ্য এনশিয়েন্ট জিওগ্রাফি অফ ইন্ডিয়া, সেখানে কানিংহাম পরিষ্কার বলছেন যে এই কনৌজ নগরীর অবস্থান এমনই ছিল যে যতদিন না ভারতবর্ষে কামানের ব্যবহার শুরু হয়েছে ততদিন এই নগরী ছিল দুর্ভেদ্য। সুতরাং এই নগরীর সামরিক গুরুত্ব ছিল অপরিসীম, যে কারণেই প্রত্যেকটা শক্তির কাছে কনৌজ কিন্তু ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এবারে আমরা চলে আসি আরেকটি বিশ্লেষণে, সেটি হচ্ছে আর.এস. ত্রিপাঠীর একটা বিখ্যাত বই হিস্ট্রি অব কনৌজ টু দ্য মুসলিম কনকোয়েস্ট। সেখানে তিনি পরিষ্কার বলছেন যে এই নগরী বিভিন্ন সাম্রাজ্য তথা রাজবংশের উত্থান পতনের সাক্ষী, এবং এই সমস্ত ঘটেছিল গুপ্ত সাম্রাজ্যের পতনের পর থেকে মুসলিম বিজয়ের মধ্যবর্তী সময়। অর্থাৎ কনৌজের প্রধান যে উত্থানের ইতিহাস, সেটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে টাইম ফ্রেমটা এরকমই দাঁড়াবে যে আফটার দ্য ডিক্লাইন অব গুপ্ত এম্পায়ার, গুপ্ত সাম্রাজ্যের অবক্ষয়ের পর থেকে মুসলিম বিজয়ের মধ্যবর্তী সময়ে কনৌজ কিন্তু ভারতবর্ষের রাজনীতির একটা প্রধান অ্যাট্রাকশন হয়ে উঠেছিল। এবং আমরা দেখতে পাই যে মালবের রাজা যশোবর্মন বা যশোধর্মন এবং ললিতাদিত্যের পর উত্তর ভারতে কিন্তু সেভাবে কোনো রাজবংশই শক্তিশালী হয়ে উঠতে পারেনি বা কোনো শক্তিশালী শাসককে আমরা দেখতে পাচ্ছি না। ফলে অনেকেই নানা সময়ে কনৌজ দখলের ব্যাপারে ধীরে ধীরে উৎসাহী হতে শুরু করেছিল, যে কারণেই কিন্তু কনৌজ হয়ে উঠেছিল একটা প্রধান এরিয়া অফ অ্যাট্রাকশন। তো এই হচ্ছে কনৌজের গুরুত্ব। এরপরে আমরা সংঘাতের ইতিহাসে চলে যাই। শিলালৈখিক প্রমাণ থেকে আমরা জানতে পারছি যে কনৌজের অধিকারকে কেন্দ্র করে আয়ুধ রাজবংশের যে দুই শরিক, দুই ভাই ইন্দ্রায়ুধ এবং চক্রায়ুধের মধ্যে একটা বিরোধ ছিল, এবং এই বিরোধের কারণেই অর্থাৎ একটা গৃহযুদ্ধের কারণেই
কনৌজের রাজবংশ দুর্বল হয়ে পড়েছিল এবং এরকমটা অনুমান করা হয়ে থাকে, অনেকেই অনুমান করেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন আর.সি. মজুমদার। তিনি অনুমান করছেন যে চক্রায়ুধ এ ব্যাপারে ধর্মপালের সাহায্য প্রার্থনা করে থাকতে পারেন এবং যে কারণেই ধর্মপালও একটা অজুহাত পেয়ে যান এবং তিনি শুরু থেকেই কনৌজ দখলের উদ্দেশ্য নিয়ে, অভিপ্রায় নিয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছেন। কিন্তু তার এই যে যুদ্ধযাত্রা, তাতে প্রচণ্ডভাবে শঙ্কিত হচ্ছেন প্রতিহার রাজ বৎসরাজ এবং কনৌজ দখলের আগেই দোয়াবের কাছে প্রতিহার রাজ বৎসরাজের সঙ্গে ধর্মপালের যুদ্ধ হচ্ছে এবং বৎসরাজ তাকে পরাজিত করছেন। বৎসরাজ সেই মুহূর্তে কনৌজে উপস্থিত হয়ে তার পছন্দের যে ক্যান্ডিডেট, অর্থাৎ চক্রায়ুধের যে শত্রু ইন্দ্রায়ুধ অবশ্যই বৎসরাজের প্রিয়পাত্র, তাকেই প্রতিনিধি হিসাবে কনৌজে স্থাপন করলেন। অর্থাৎ কনৌজে ইন্দ্রায়ুধ সিংহাসনে বসলেন বটে, কিন্তু তিনি আসলে বৎসরাজের প্রতিনিধি হিসাবেই বসলেন। অর্থাৎ তিনি কতটা স্বাধীন ছিলেন বা কতটা তার ক্ষমতা ছিল সেই নিয়ে সন্দেহের অবকাশ থেকে যেতে পারে। এই সময় দাক্ষিণাত্যের রাষ্ট্রকূটরাজ ধ্রুব শক্তি সাম্য বজায় রাখার জন্য হস্তক্ষেপ করেন। আমি শুরুতেই তোমাদের বলেছি যে কোনো একটি শক্তি যদি কনৌজে তার প্রভাব বিস্তার করে তাহলে একটা ব্যালেন্স অফ পাওয়ার, ক্ষমতার যে সাম্য বা শক্তি সাম্য, সেটা বিঘ্নিত হতে পারে এবং এরকম সম্ভাবনা দেখা দিলেই রাষ্ট্রকূটরা কিন্তু দক্ষিণ থেকে এসে সেখানে হস্তক্ষেপ করেছে। ঠিক সেই কারণে একইভাবে আমরা দেখতে পাই যে ধ্রুব শক্তি সাম্য বজায় রাখার জন্য যুদ্ধ করছেন এবং প্রতিহারদের সঙ্গে মালব অঞ্চলে এবং গুজরাট নিয়ে পূর্ব থেকেই তাদের একটা বিরোধ ছিল, সেটা আমি আগেই উল্লেখ করেছি, যে কারণে তিনি বৎসরাজকে পরাজিত করে কনৌজ থেকে বিতাড়িত করছেন এবং ধর্মপালকেও প্রতিহত করছেন। ধর্মপাল কিছু দূরে শিবির স্থাপন করে অপেক্ষা করছিলেন, কিন্তু বিপদ বুঝে তিনি বঙ্গদেশে প্রত্যাবর্তন করেন এবং ধ্রুব খানিকটা নিশ্চিন্ত হয়ে দাক্ষিণাত্যে ফিরে যাচ্ছেন। তাহলে এইটা হচ্ছে প্রথম পর্যায়, যেখানে প্রথম ধর্মপাল চক্রায়ুধের আহ্বানে আক্রমণ করছেন, তাকে প্রতিহত করছেন বৎসরাজ, আবার বৎসরাজকে প্রতিহত করছেন রাষ্ট্রকূটরাজ ধ্রুব এবং এর ফলশ্রুতি হিসাবে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে ধ্রুব দক্ষিণ ভারতে ফিরে যাচ্ছেন এবং ধর্মপালও কোনো ধরনের ঝুঁকি না নিয়ে বঙ্গদেশে প্রত্যাবর্তন করছেন। এটাই হচ্ছে প্রথম পর্যায়ের ইতিহাস। এর পরে যে ঘটনাটা ঘটছে উত্তর ভারতে, এই যে ধ্রুব বিজয়, মানে তিনি জয়ী হচ্ছেন, তার এই যে বিজয়, এটা কিন্তু ছিল সাময়িক একটা ঘটনা। ধর্মপাল যে মুহূর্তে ধ্রুব দক্ষিণে ফিরে গেলেন, ধর্মপাল বুঝতে পারলেন যে উত্তর ভারতে রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হয়েছে এবং রমেশচন্দ্র মজুমদার খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, তোমরা যদি তার লেখা পড়ো সেখানে দেখবে যে তিনি বলছেন যে ধর্মপাল কিন্তু খুব বেশি যুদ্ধ করেননি, যার ফলে তার শক্তি ক্ষয় হয়েছিল অন্য দুই শক্তি অপেক্ষা অনেক কম। তিনি তখনও যথেষ্ট শক্তিশালী ছিলেন এবং তিনি এই কনৌজ অধিকার করে নিলেন। ধর্মপালের খালিমপুর তাম্র শাসন এবং পরবর্তীকালের এক শাসক নারায়ণ পাল, তার ভাগলপুর তাম্র শাসনে বলা হয়েছে যে ধর্মপাল বৎসরাজের প্রতিনিধি ইন্দ্রায়ুধকে বিতাড়িত করে তার নিজের প্রতিনিধি চক্রায়ুধকে কনৌজে স্থাপন করছেন। তাহলে প্রথম পর্যায়ে আমরা দেখতে পেয়েছিলাম যে বৎসরাজের প্রতিনিধি ইন্দ্রায়ুধ সিংহাসনে বসেছিলেন, ধর্মপাল এলেন, তিনি ইন্দ্রায়ুধকে বিতাড়িত করলেন এবং কনৌজে তিনি চক্রায়ুধকে স্থাপন করছেন। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে এবং সেখানে আরো কিছু কিছু ঘটনা খুব তাৎপর্যপূর্ণ যেটার উল্লেখ রয়েছে যে 1987 খ্রিস্টাব্দে আমরা একটা তাম্র শাসন খুঁজে পাচ্ছি, যেটা আবিষ্কার হয়েছে, খুঁজে পাওয়া গেছে, সেটা হচ্ছে জগজ্জীবনপুর তাম্র শাসন। সেখানেও কিন্তু এইরকম ঘটনার একটা আভাস পাওয়া যাচ্ছে এবং মুঙ্গের লেখতে বলা হয়েছে যে শুধু কনৌজ নয়, এই সময়টা ছিল ধর্মপালের স্বর্ণযুগ, কারণ তিনি উত্তর ভারতের অনেক স্থান কিন্তু অধিকার করে নিয়েছিলেন এই পর্যায়েতে এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি হিমালয়ের গাড়োয়াল এবং কুমায়ুন পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। তোমরা যদি শুরুতেই যে ম্যাপটা আমি দেখিয়েছিলাম সেটা মনে করতে পারো একটুখানি, যেখানে লাইট পার্পল কালারে আমাদের বাংলার পাল রাজাদের যে প্রসারিত
এলাকা দেখানো হয়েছিল, সেটা দেখলেই বুঝতে পারবে আরেকবার যে কতটা তিনি তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। এবং খালিমপুর তাম্রশাসনে বলা হচ্ছে যে তিনি কনৌজে একটা বিরাট সভার আয়োজন করেছিলেন। খুব সম্ভবত এখানে কিছুটা অতিরঞ্জন রয়েছে, কারণ সেখানে বলা হচ্ছে যে সারা ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে সেখানে রাজারা উপস্থিত হয়েছিলেন এবং তারা অবনত মস্তকে ধর্মপালের যে অধিকার সেটাকে বা অধীনতা স্বীকার করে নিয়েছিলেন। এটা নিঃসন্দেহে অতিরঞ্জন, কারণ এখানে যে রাজাদের নাম রয়েছে ভোজ, মৎস্য, মদ্র, কুরু, যদু, যবন, অবন্তী, গান্ধার, কীর, এই সমস্ত এলাকার শাসকদের কিন্তু এখানে উপস্থিত হয় এবং ধর্মপালের প্রতি অধীনতা জ্ঞাপন করা এটা কিছুটা কষ্টকল্পনা। তবে হ্যাঁ, পূর্ব পাঞ্জাব, পূর্ব রাজপুতানা এবং মালব, বেরার এই সমস্ত অঞ্চলগুলোতে ধর্মপালের আধিপত্য সম্প্রসারিত হয়েছিল, এ ব্যাপারে কোনো সংশয় নেই, তবে সেটা সাময়িক। কিন্তু ধর্মপালের এই যে সাফল্য, এটা ছিল সাময়িক। প্রতিহার রাজ দ্বিতীয় নাগভট্ট তিনি কিন্তু কনৌজ আক্রমণ করলেন এবং কনৌজ অধিকার করে নিলেন। খুব স্বাভাবিকভাবে তিনি চক্রায়ুধকে পরাস্ত করলেন, যে চক্রায়ুধ ছিলেন ধর্মপালের প্রতিনিধি, এবং সম্ভবত তিনি পাল রাজ্যের মধ্যেও প্রবেশ করেছিলেন। এবং এই যে পাল প্রতিহার দ্বন্দ্ব যখন চলছে, তখন আবার রাষ্ট্রকূট রাজ তৃতীয় গোবিন্দ উত্তর ভারতে চলে এলেন এবং তিনি যুদ্ধ করে দুই শক্তিকেই পরাজিত করলেন। গোবিন্দের হস্তক্ষেপের দুটো কারণ অনুমান করা হয়। একটা মনে হয়েছিল যে তিনি আসলে পালদেরকে রক্ষাই করতে চেয়েছিলেন এবং প্রতিহার রাজ দ্বিতীয় নাগভট্টকে পরাজিত করেছিলেন। তার একটা বিরাট কারণ হচ্ছে ধর্মপালের রানী ছিলেন রাষ্ট্রকূট রাজকন্যা। দ্বিতীয় একটা কারণ অনেকে অনুমান করেন যে প্রতিহারদের জয়ের ফলে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল, সেই কারণে তিনি প্রধানত প্রতিহারদের বিরুদ্ধে লড়াই করার জন্যই উত্তর ভারত অভিযান করেছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে 808 খ্রিস্টাব্দে রচিত তৃতীয় গোবিন্দের দুটো তাম্রশাসন, একটা ওয়ানি তাম্রশাসন, একটা হচ্ছে বাঁধনপুর তাম্রশাসন, সেখান থেকে জানা যাচ্ছে তিনি বুন্দেলখণ্ডের যুদ্ধে প্রতিহার রাজ দ্বিতীয় নাগভট্টকে পরাস্ত করছেন এবং পরাস্ত করার পর তিনি ক্ষান্ত হচ্ছেন না, তিনি ধর্মপাল এবং তার কনৌজের প্রতিনিধি চক্রায়ুধকেও পরাস্ত করছেন। অর্থাৎ ধর্মপালের সঙ্গে রাষ্ট্রকূটদের আত্মীয়তার সম্পর্ক থাকলেও এক্ষেত্রে কিন্তু রাষ্ট্রকূট রাজ তৃতীয় গোবিন্দ তিনি কিন্তু থেমে থাকছেন না এবং তিনি কিন্তু সকলকেই পরাজিত করছেন। এই যুদ্ধের পর কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে তিনি কিন্তু কনৌজে কোনো স্থায়ী সমাধান করছেন না, তিনি কিন্তু দাক্ষিণাত্যে ফিরে যাচ্ছেন। এবং এই যে যুদ্ধ, যেখানে নাগভট্টের ক্ষতি হয়েছিল অনেক বেশি, যেহেতু নাগভট্টই ছিল রাষ্ট্রকূটদের প্রধান টার্গেট, যে কারণে এই দক্ষিণের রাষ্ট্রকূট রাজ তৃতীয় গোবিন্দের সঙ্গে সংঘর্ষে ধর্মপালের ক্ষতি হয়েছিল তুলনায় অনেক কম। তাই যে মুহূর্তে তৃতীয় গোবিন্দ দক্ষিণ ভারতে ব্যাক করে গেলেন, ঠিক সেই মুহূর্তে ধর্মপাল আবার কনৌজ অধিকার করে নিলেন এবং তিনি নিজেকে শক্তিশালী করলেন। এই অধিকারটা কিন্তু দীর্ঘস্থায়ী ছিল। মোটামুটিভাবে ধর্মপালের মৃত্যু পর্যন্ত তিনি এই অধিকার বজায় রাখতে পেরেছিলেন এবং তার পরবর্তীকালে তার পুত্র দেবপাল, তার উত্তরাধিকারী দেবপাল এই ত্রিপাক্ষিক সংগ্রামে তিনি যোগ দিয়েছিলেন। ততদিনে নাগভট্টের উত্তরাধিকারী হয়েছেন রামভদ্র, যাকে দেবপাল পরাজিত করেছিলেন। এর পাশাপাশি রাষ্ট্রকূট রাজ অমোঘ বর্ষের একটি লেখতে বলা হয়েছে যে তিনি বঙ্গজয় করেছিলেন। এটা সম্ভবত দাবি করা হয়েছে, কিন্তু এরকম কোনো কোনো এভিডেন্স আমরা পাই না। দেবপাল কোনো রকমের রাষ্ট্রকূটদের হাতে পরাজিত হয়েছিলেন এরকম কোনো উল্লেখ আমরা আর কোথাও পাই না, বরঞ্চ তিনি প্রতিহার রাজ ভোজকেও পরাজিত করেছিলেন। ভোজ রাষ্ট্রকূটদের সঙ্গেও সংঘর্ষে পরাজিত হন, সুতরাং এরপরে প্রতিহাররা ধীরে ধীরে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল এবং দেবপালের পরবর্তী সময়ে পাল শক্তির সাময়িক অবনতি শুরু হয়েছিল এবং এই সুযোগে শেষবারের মতো প্রতিহার রাজ ভোজ তিনি কনৌজ দখল করেছিলেন, কিন্তু সেটাও খুব একটা স্থায়ী হয়নি। তিনি মগধ পর্যন্ত অগ্রসর হয়েছিলেন, বঙ্গদের বেশ কিছু বঙ্গের অঞ্চলও জয় করেছিলেন
এবং রাষ্ট্রকূটদেরও পরাস্ত করে তিনি মালব গুজরাট অধিকার করেন এবং কিছুদিনের জন্য ভোজ উত্তরাপথস্বামী হয়েছিলেন, অর্থাৎ সমগ্র উত্তর ভারতের অধীশ্বর। কিন্তু ভোজের পুত্র মহেন্দ্র পাল তিনিও বাংলা জয় করেন, কিন্তু রাষ্ট্রকূট রাজা তৃতীয় ইন্দ্রের কাছে পরাজিত হন। তার মানে এখান থেকে একটা জিনিস পরিষ্কার, দশম শতাব্দীর গোড়ার দিকে এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিহাররাও হীনবল হয়ে পড়ছেন, পালরাও হীনবল হয়ে পড়ছে এবং রাষ্ট্রকূটরাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে এবং কোনো শক্তিই কিন্তু চূড়ান্ত জয়লাভ করতে পারছে না। আমরা আমাদের আলোচনার যে চূড়ান্ত পর্ব সেখানে চলে এসেছি, ফলাফল এবং তাৎপর্য। সেখানে দেখা যাচ্ছে যে ভারতের যে তিন দিকের তিনটি শক্তি যারা কনৌজ দখল করে সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রয়াস চালিয়েছিল, এই লড়াই চলেছিল প্রায় 200 বৎসর ধরে। এই যে দীর্ঘ সংগ্রাম, এই দীর্ঘ সংগ্রামে কিন্তু কোনো পক্ষই চূড়ান্তভাবে জয়লাভ করতে পারেনি। এটা একটা বড় সমস্যার জায়গা এবং যে কারণে এই সংগ্রামের কতগুলো বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি যে এই তিনটে পক্ষের কেউই কিন্তু কনৌজের স্থানীয় শক্তি নয়। দীনেশচন্দ্র সরকার মহাশয় যতই এটাকে চতুর্শক্তি সংঘাত বলুক না কেন, এখানে আয়ুধ বংশের ভূমিকা ছিল অত্যন্ত নগণ্য। বরঞ্চ পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে এসে তারা কনৌজ দখল করতে চেয়েছিল। তারা কেউই কিন্তু মধ্য দেশের স্থানীয় শক্তি ছিল না যে দীর্ঘস্থায়ীভাবে তারা দখল করতে পারবে। এরা মনে করেছিল কনৌজ আসলে একটা সাম্রাজ্যের প্রতীক, কনৌজ একটা সার্বভৌমত্বের প্রতীক। তার ভৌগোলিক অবস্থান এমনই যে তাকে দখল করতে পারলে ভীষণভাবে উপকৃত হবে সেই শক্তি যে কিনা ওই কনৌজকে কেন্দ্র করে যে কোনো দিকে ভারতবর্ষের যে কোনো অভিমুখে অভিযান চালাতে পারবে। শেষ পর্যন্ত প্রতিহাররা অনেকাংশে সফল হয়েছিল, তারা উত্তর ভারতের অনেকটাই দখল করতে পেরেছিল, কিন্তু সেই সাফল্য নিরবিচ্ছিন্ন সাফল্য নয়। পাল ও রাষ্ট্রকূটরাও কয়েকটা যুদ্ধে জয়ী হয়েছিল, কিন্তু তাদেরও সাফল্য স্থায়ী নয়। তার মানে এই সমগ্র ত্রিপাক্ষিক সংগ্রাম জুড়ে আমরা বিভিন্ন উত্থান পতন লক্ষ্য করতে পারি এবং এই 200 বৎসর স্থায়ী সংঘাতের প্রভাব যে কারণে সুদূর প্রসারী, যার রাজনৈতিক তাৎপর্য ছিল গভীর। এই যে এত ধরনের উত্থান পতন, তারই ফলাফলটাকে আরেকটু গভীরভাবে আমরা দেখব। এই যে তিনটি আঞ্চলিক শক্তি পরস্পরের সঙ্গে সংঘাতে লিপ্ত, যে কারণে তিনটি শক্তিই কিন্তু এই দীর্ঘ যুদ্ধের ফলে একেবারে ক্ষয়প্রাপ্ত হয় এবং প্রত্যেকটি শক্তিরই কিন্তু পতন ঘটে। কারণ তাদের রাজনৈতিক ক্ষমতা ছিল প্রায় সমান, প্রত্যেকেরই বিশাল সেনাবাহিনী ছিল এবং সেই বিশাল সেনাবাহিনী পোষণ করতে তাদের ব্যয় হতো প্রচুর এবং এই সামরিক ব্যয় নির্বাহের জন্য তারা প্রধানত নির্ভর করত রাজস্বের উপরে এবং সেই রাজস্ব তারা বাড়াতে বাধ্য হয়েছিল এবং সাধারণ মানুষের উপরে যে অতিরিক্ত রাজস্বের চাপ পড়েছিল এটা অনুমান করতে খুব বেশি বেগ পেতে হয় না এবং সেই কারণে অনুমান করা যেতে পারে এটাও যে নিশ্চয়ই কৃষক বিদ্রোহ হয়েছিল। পাল রাজাদের আমলের কৈবর্ত বিদ্রোহকে অনেকেই কিন্তু এই ধরনের একটা বিদ্রোহ হিসেবেই দেখেছেন এবং ত্রিপাক্ষিক সংগ্রামের সুযোগ নিয়ে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে প্রাদেশিক শাসক এবং বিভিন্ন রাজবংশের অধীনস্থ সামন্ত রাজারা বিদ্রোহ করেছে এবং স্বাধীন হয়ে গেছে, কারণ যে কোনো যুদ্ধে তাদের উপরেই নির্ভর করতে হয়েছিল অনেক বেশি। এবং বিশেষ করে এই তিন শক্তির সীমান্তে নেপাল, কামরূপ, কাশ্মীর, উৎকল প্রভৃতি স্বাধীন রাজ্য স্থাপিত হয়েছিল এবং পূর্ব উপকূলে চালুক্য ও গঙ্গ বংশ শক্তিশালী হয়ে উঠেছিল। গুজরাটে সোলাঙ্কিরা রাজ্য স্থাপন করেছিল। সবই কিন্তু আরো ছোট ছোট রাজ্য, অর্থাৎ এগুলো কোনোটাই বড় রাজ্য নয়। অর্থাৎ এই তিনটে বৃহৎ শক্তি আরো বিভক্ত হয়ে ছোট ছোট আঞ্চলিক কতগুলো শক্তিতে রূপান্তরিত হয়েছিল। ত্রিপাক্ষিক দ্বন্দ্বে তিনটি শক্তি এত শক্তি ক্ষয় করেছিল যে কেউই কিন্তু দীর্ঘস্থায়ী সাম্রাজ্য স্থাপন করতে পারেনি, যে কারণে গুপ্তদের পতনের পর আমরা কিছুটা দক্ষিণ ভারত উত্তর ভারত মিলিয়ে শক্তি কয়েকটা দেখি, কিন্তু তাদের তুলনায় এই শক্তি তিনটি ভৌগোলিক দিক থেকে প্রসারিত হলেও কোনো স্থায়ী সাম্রাজ্য তারা গড়ে তুলতে পারেনি এবং যে কারণে এই তিনটি উদীয়মান শক্তি
তারা পরস্পরকে শত্রু জ্ঞান করেছে, কিন্তু ওদিকে যে আরব অনুপ্রবেশের ফলে ভারতবর্ষের কাছে আরো বড় একটা বিপদ ঘনীভূত হচ্ছে, সেটা তারা কেউই কিন্তু অনুভব করতে পারেনি। 10ম শতাব্দীতে ভারতে তুর্কি আক্রমণ শুরু হয়েছে। তাদের প্রতিহত করার মতো ক্ষমতা কিন্তু এদের তখন আর ছিল না, যার ফলে তুর্কিরা কিন্তু বিনা বাধায় প্রায় ভারতবর্ষে তাদের সাম্রাজ্য সম্প্রসারিত করতে সক্ষম হয়েছে। এবং রাষ্ট্রকূটরা যদি নিজেদের উচ্চাশাকে সংযত রেখে দাক্ষিণাত্যকে কেন্দ্র করে শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে পারত, তাহলে সেটা আরো কাজের হতো। তোমরা খেয়াল করে দেখো, সুদূর দাক্ষিণাত্য থেকে তারা কনৌজ আক্রমণ করেছে, কেবল প্রতিহারদের পরাজিত করে বিতাড়িত করেছে, পালদের পরাজিত করে বিতাড়িত করেছে, কিন্তু অত দূর থেকে এসে কনৌজকে নিয়ন্ত্রণ করার মতো তাদের ক্ষমতা ছিল না, অথচ তারা কনৌজের পিছনে শক্তি ক্ষয় করেছে। সুতরাং সেটা না করে যদি তারা দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তারে মন দিত, তাহলে একটা শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারত এবং প্রতিহাররা পশ্চিমে আরব এবং পূর্বে পালদের প্রতিহত করতে গিয়ে নিজেদের দুর্বল করেছে। তাহলে রাষ্ট্রকূটরাও দক্ষিণে কনসেন্ট্রেট না করে ভুল করেছে, প্রতিহাররাও তাদের মূল যে বিপদ সেটাকে বুঝতে পারেনি, পালদের সঙ্গে কনৌজকে নিয়ে লড়াই করতে গিয়ে পশ্চিমের আরবদের সঙ্গে লড়াই করতে গিয়ে নিজেদের দুর্বল করেছে। এবং পালরা পূর্ব ভারত নিয়ে সন্তুষ্ট থাকলে তাদেরও রাজ্যে চাপ পড়ত না, বা কৈবর্ত বিদ্রোহের মতো স্থানীয় বিদ্রোহগুলো ঘটত না, যে বিদ্রোহগুলো এই সাম্রাজ্যকেই ধ্বংস করে দিয়েছে। সর্বশেষে আমরা আরব পরিব্রাজক মাসুদির কথা পড়ব, যিনি 10ম শতাব্দীর গোড়ার দিকে কনৌজে এসেছিলেন এবং তিনি জানিয়েছেন কনৌজের প্রতিহার রাজা ছিলেন রাষ্ট্রকূটদের শত্রু। তার মানে মাসুদি যে সময় ভারতবর্ষে আসছেন তখন এই শত্রুতা বা সংঘাত চলছে, এবং তিনি বলছেন যে দেশের ক্ষুদ্র ক্ষুদ্র নরপতিরা এই দুই পক্ষের যোগ দিয়ে যুদ্ধ করছেন, যার ফলে উত্তর ভারতের রাজনৈতিক ঐক্য নষ্ট হয়ে গিয়েছিল। তার মানে যে কেউই এই সময় রাজত্ব করছে সে কোনো না কোনো পক্ষে যোগ দিচ্ছে, এবং সেটাই যেন একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং শেষ পর্যন্ত 1018 খ্রিস্টাব্দে তুর্কিরা কনৌজ ধ্বংস করে দিয়েছিল এবং সারা দেশে অনেকগুলি ছোট ছোট রাজ্য স্থাপিত হয়েছিল, যারা আঞ্চলিক সংস্কৃতিকে উৎসাহিত করেছিল এবং ধর্ম, সাহিত্য, শিল্প ইত্যাদি ক্ষেত্রে আঞ্চলিকতা, স্থানীয় রীতিনীতি, আচার আচরণ গড়ে উঠেছিল। তাহলে এক কথায় যে প্রভাবটা আমরা বলতে পারি বা ফলাফলটা বলতে পারি বা সুদূর প্রসারী তাৎপর্যটা আমরা বলতে পারি, সেটা হলো ভারতের রাজনৈতিক বিচ্ছিন্নতা, সামরিক শক্তি ক্ষয় এবং আঞ্চলিক স্বাতন্ত্র্যের বিকাশ। অর্থাৎ কোনো ফলাফল সেই অর্থে নয়, কতকগুলো নেতিবাচক ফলাফল আমরা দেখতে পাই। বিচ্ছিন্নতা, শক্তি ক্ষয় এবং আঞ্চলিকতার বিস্তার, যা ভারতবর্ষের ঐক্যকে নষ্ট করেছিল, যে সুযোগটা পরবর্তীকালে যারা মুসলিম সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিল তাদেরকে পরোক্ষে সহায়তা করেছে, সুযোগ করে দিয়েছে। এটাই হচ্ছে ত্রিশক্তি সংঘর্ষের মোটামুটি ইতিহাস। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। তোমরা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবে। যদি কোনো অসুবিধায় পড়ো অবশ্যই আমাকে মেল করতে পারো, আমি সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করব। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। তোমরা ভালো থেকো সকলে। খুব শীঘ্র আবার একটি ভিডিও নিয়ে চলে আসবো।